হ্যালো ভিউয়ার্স, নীলকুঠি প্ল্যাটফর্মে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি সুনীল আজ উপস্থিত হয়েছি আধুনিক ভারতের ধারাবাহিক আলোচনায়। আধুনিক ভারতের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর পাঠ্যাংশ। এই দশম শ্রেণীর পাঠ্যাংশ আলোচনা করতে গিয়ে আমরা ইতিহাসের ধারণা সম্পর্কে পড়ছিলাম এবং ইতিহাসের ধারণা সম্পর্কে আমরা বেশ কয়েকটি ভিডিও বানিয়ে ফেলেছি। সেখানে আমরা আধুনিক ইতিহাসের বৈচিত্র্য, খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, যানবাহন, নারী ইতিহাস চর্চা, সামরিক ইতিহাস চর্চা প্রভৃতি সম্পর্কে আলোচনা করেছি এবং আমাদের আলোচনা শেষ হয়েছিল ইতিহাস ইতিহাস চর্চায় উপাদান ব্যবহারের পদ্ধতিতে বা আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদান ব্যবহারের পদ্ধতিতে এসে আমাদের আলোচনা শেষ হয়েছিল। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আলোচনা করব আত্মজীবনী এবং স্মৃতিকথা। আত্মজীবনী ও স্মৃতিকথা। আত্মজীবনী শব্দের অর্থ হলো নিজের জীবনী, বা লেখক যখন নিজের জীবন সম্পর্কে কিছু বলে তখন তা হয় আত্মজীবনী। এবং স্মৃতিকথা শব্দের অর্থই হলো লেখক কোনো এক সময়ে উপস্থিত হয়ে যখন তার পুরনো দিনের স্মৃতিকে তুলে ধরে তখন তা হয় স্মৃতিকথা। এবং আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। কারণ এই গ্রন্থ থেকে আমরা সেই সময়কার লেখক সম্পর্কে, লেখকের সাথে যুক্ত বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে, সংগঠন সম্পর্কে যেমন জানতে পারি, ঠিক তেমনইভাবে তখনকার রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, তা সেই সময়কার সাংস্কৃতিক আচার আচরণ সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা পেয়ে থাকি। তাই আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এর আগের দিন আমরা দেখছিলাম যে আত্মজীবনী এবং স্মৃতিকথা সম্পর্কে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ লেখকের নাম এবং তাদের আত্মজীবনী, যেমন মহাত্মা গান্ধীজির অ্যান অটোবায়োগ্রাফি, পণ্ডিত জওহরলাল নেহরুর অ্যান অটোবায়োগ্রাফি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রভাবতী সম্ভাষণ, দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মচরিত প্রমুখ। আজ আমরা আমাদের পাঠ্যাংশে উল্লেখিত যে চারটি আত্মজীবনী এবং স্মৃতিকথার উল্লেখ রয়েছে তার প্রতিটি ভাগ এক এক করে দেখে নেব। প্রথমে যেটি রয়েছে 70 বৎসর। 70 বৎসর, এই 70 বৎসর আত্মজীবনীটির লেখক হলেন বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল হলেন একজন বিখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ, সুবক্তা এবং চরমপন্থী আন্দোলনে বিশ্বাসী একজন নেতা। এই বিপিন চন্দ্র পালের লেখা গ্রন্থের নাম হলো 70 বৎসর। এই 70 বৎসর লেখাটা শুরু হয়, এই আত্মজীবনী শুরু হয় যখন তিনি 70 বছর বয়সে উপনীত হয়, অর্থাৎ 1926 খ্রিস্টাব্দে। 1926 খ্রিস্টাব্দে যখন তিনি 70 বৎসরে উপস্থিত হয় তখন তিনি এই আত্মজীবনীটি লিখতে শুরু করেন। এটা একটা অসম্পূর্ণ আত্মজীবনী। অসম্পূর্ণ আত্মজীবনী। অসম্পূর্ণ আত্মজীবনী। কারণ এখানে আমরা যে সময়কালের বিবরণ পেয়ে থাকি সেটা হলো 1858 খ্রিস্টাব্দ থেকে দীর্ঘ 22 বছরের ইতিহাস, অর্থাৎ এদিকে 08 1980 খ্রিস্টাব্দের ইতিহাস আমরা পেয়ে থাকি। 1858 থেকে 1980 সময়কালের ইতিহাস আমরা এই 70 বৎসর গ্রন্থ থেকে পেয়ে থাকি। এবং এটি যেটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। প্রবাসী পত্রিকায়। এই পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় এবং রামানন্দ চট্টোপাধ্যায়ের অনুরোধে বিপিন চন্দ্র পাল 70 বৎসর আত্মজীবনীটি লিখেছিলেন এবং সেখানে ধারাবাহিকভাবে সময়কাল হলো
সময়কাল 1333 থেকে 1335 বঙ্গাব্দ। 1333 থেকে 1335 বঙ্গাব্দের মধ্যে বিপিনচন্দ্র পালের 70 বৎসর প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং এই 70 বৎসর থেকে আমরা ইতিহাস সম্পর্কে অনেক তথ্য পেয়ে থাকি। যদি আমরা এর কৈফিয়ত অংশ দেখি, কৈফিয়ত অংশে লেখক নিজে বলেছেন, কেবলমাত্র আত্মপ্রচারের উদ্দেশ্য নিয়ে নয়, জাতির রাষ্ট্রীয় দলিল হিসাবে তুলে ধরার জন্যই তিনি এই গ্রন্থ রচনা করেছেন। অর্থাৎ আত্মপ্রচারের উদ্দেশ্যে নয়, আত্মপ্রচারের উদ্দেশ্যে নয়, রাষ্ট্রীয় দলিল হিসাবে তুলে ধরাই হলো 70 বৎসরের উদ্দেশ্য, হলো গ্রন্থের উদ্দেশ্য। সুতরাং আমরা দেখতে পেলাম 70 বৎসর গ্রন্থের লেখক হলেন বিপিনচন্দ্র পাল। এটি একটি অসম্পূর্ণ আত্মজীবনী, যেখানে আমরা 1858 থেকে 1980 সময়কালের 1858 থেকে 1880 সময়কালের বিবরণ আমরা পেয়ে থাকি এবং এটি লেখক শুরু করেন 70 বছর বয়সে উপস্থিত হয়ে, অর্থাৎ 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় এবং এর সময়কাল ছিল 1333 থেকে 1335 বঙ্গাব্দ। তিনি তার কৈফিয়ত অংশে লিখেছেন, আত্মপ্রচারের উদ্দেশ্যে নয়, রাষ্ট্রীয় দলিল হিসাবে তুলে ধরাই হলো গ্রন্থের উদ্দেশ্য বা তার 70 বৎসর লেখার প্রেরণা। এরপর আমরা দেখে নেব 70 বৎসরের বিষয়বস্তু কি ছিল, বা 70 বৎসর পড়লে আমরা আধুনিক ভারতের ইতিহাস চর্চার কি কি উপাদান জানতে পারি, এখান থেকে সেই সময়ের কি কি ঘটনা তুলে ধরা হয়েছে সেই সম্পর্কে এবার আমরা দেখে নেব। অর্থাৎ 70 বৎসরের বিষয়বস্তু কি ছিল। বিষয়বস্তু, 70 বৎসরের লেখক বিপিনচন্দ্র পালের বাড়ি ছিলেন শ্রীহট্ট, অর্থাৎ শ্রীহট্টের কথা সেখানকার গ্রাম, পৌল গ্রামের কথা উঠে এসেছে। এছাড়া লেখক ছাত্রাবস্থায় ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত হয়েছিলেন। ব্রাহ্ম সমাজের কথা উঠে আসে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। সেই ব্রাহ্ম সমাজে যোগদানের সূত্রে তিনি নবগোপাল মিত্র, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এর সাথে পরিচয়ের কথা উল্লেখ করেছেন, পরিচয়ের কথা পাওয়া যায়। এছাড়া আমরা দেখতে পাই যে লেখক যে চরমপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং স্বদেশী ও বয়কটের একজন পূর্ণ সমর্থক ছিলেন। তাই স্বদেশী এবং বয়কটের কথা, স্বদেশী ও বয়কট আন্দোলনের কথা, বয়কট আন্দোলন ও চরমপন্থী রাজনীতি সম্পর্কে, চরমপন্থী রাজনীতি সম্পর্কে বলা হয়েছে
বলা হয়েছে। এছাড়াও অহিংস অসহযোগ আন্দোলনে তিনি গান্ধীজির সমালোচনা করে বলেছিলেন, রাজনীতির ক্ষেত্রে লজিকের প্রয়োজন হয়, ম্যাজিক নয়। অর্থাৎ রাজনীতি করার ক্ষেত্রে কিছু যুক্তির প্রয়োজন হয়, ম্যাজিক নিয়ে রাজনীতি করা চলে না। তিনি গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনের বিরুদ্ধে ছিলেন, চরমপন্থী আন্দোলনের সমর্থক ছিলেন। সুতরাং আমরা কি দেখলাম বিষয়বস্তুতে, যে বিষয়বস্তুতে আমরা 70 বছর থেকে সিহট্টের কথা, বাম্ব সমাজের আন্দোলনের কথা বা বাম্ব সমাজের আন্দোলন, নবগোপাল মিত্রের সাথে আনন্দমোহন বসু এবং আমাদের ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও স্বদেশী ও বয়কট আন্দোলনের কথা, চরমপন্থী রাজনীতি সম্পর্কে আমরা জানতে পারি। এরপরে আমরা দেখে নেব আমাদের পরবর্তী পাঠ্যাংশ, অর্থাৎ জীবনস্মৃতি। জীবনস্মৃতির লেখক হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনস্মৃতি। জীবনস্মৃতির লেখক হলেন রবি ঠাকুর। আমরা জানি যে সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনী স্পর্শ করেননি, এবং যেখানেই তিনি তার লেখনী স্পর্শ করেছেন সেই জায়গা খুবই ধন্যতা লাভ করেছে বা ফুলে ফেঁপে উঠেছে। ঠিক তেমনি তিনি লিখেছেন জীবনস্মৃতি। এই জীবনস্মৃতিতে টোটাল পর্ব সংখ্যা হলো 45টি। এর প্রথম পর্ব সূচনা এবং শেষ পর্ব হলো কড়ি ও কোমল। কড়ি ও কোমল। এটা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। প্রবাসী পত্রিকায়, যে পত্রিকায় 70 বছর প্রকাশিত হয় সেই পত্রিকায়, অর্থাৎ রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় এটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সময়কাল 1911 থেকে 1912 সময়কালে, এবং গ্রন্থ আকারে বা বই আকারে প্রকাশিত হয় 1912 খ্রিস্টাব্দে। 1912 খ্রিস্টাব্দে বিশ্বকবি যে বছর নোবেল পুরস্কার পান, অর্থাৎ 1913 খ্রিস্টাব্দে, তার ঠিক আগের বছর 1912 খ্রিস্টাব্দে গ্রন্থ আকারে প্রকাশিত হয় জীবনস্মৃতি। এবং এর ইতিহাসের মূল্য বা বিষয়বস্তু সম্পর্কে বা ইতিহাসের মূল্য সম্পর্কে লেখক আমাদের প্রথমেই সচেতন হিসেবে বলে দিয়েছেন যে স্মৃতিকথা এবং ইতিহাস এক নয়। স্মৃতিকথার ভিতর যদি ইতিহাসের তথ্য খুঁজতে যাওয়া হয় তাহলে তা ভুল হবে। অর্থাৎ এই গ্রন্থের উদ্দেশ্য হলো তার জীবনের কথা উল্লেখ করা, অর্থাৎ সে কি করে এসেছে বা তার সাহিত্য চর্চা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চা, তার ঠাকুর পরিবারের কথা, সমস্ত কিছু আমরা এই বিষয়বস্তু থেকে জানতে পারি। কিন্তু এখানে ইতিহাসের উপাদান হিসাবে সমকালীন যে রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থা সে সম্পর্কে অল্প বিস্তর ছোঁয়াও রয়েছে। যেমন আমরা এখান থেকে জানতে পারি রাজনারায়ণ বসুর স্বদেশিকতার সভা, এবং নবগোপাল মিত্র, যিনি জাতীয় মিত্র নামে পরিচিত ছিলেন, নবগোপাল মিত্রের হিন্দু মেলা। এছাড়াও ঠাকুর পরিবারের কথা লেখকের সঙ্গীত চর্চা, কাব্য চর্চা
প্রভৃতি সম্পর্কে আমরা এই জীবন স্মৃতি থেকে জানতে পারি। তাহলে আমরা জীবন স্মৃতি সম্পর্কে কি দেখলাম, যে জীবন স্মৃতির লেখক হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং এর পর্ব সংখ্যা হলো 45টি। প্রথম পর্ব হলো সূচনা এবং শেষ পর্ব কড়ি ও কমল। জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। এই পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় এবং যে সময়কালে প্রকাশিত হয় তা হলো 1911 থেকে 1912 সময়কালে। গ্রন্থ আকারে বা বই আকারে প্রকাশিত হয় 1912 খ্রিস্টাব্দে। বিষয়বস্তু হলো রাজনারায়ণ বসুর স্বদেশিকতার সভা সম্পর্কে আমরা জানতে পারি। এই সভা সম্পর্কে লেখক বলেছেন এই সভা গোপনে অনুষ্ঠিত হতো এবং এই সভায় অংশগ্রহণের যে সবথেকে মজা লেখক নিতেন তা হলো উত্তেজনার আগুন পোহানো, অর্থাৎ চুপিসারে কথাবার্তা হতো, অন্ধকারে রাতে এই সভা অনুষ্ঠিত হতো। সেই সভা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি জীবন স্মৃতি থেকে। এছাড়া নবগোপাল মিত্রের হিন্দু মেলা সম্পর্কে, ঠাকুর পরিবারের কথা, অর্থাৎ ঠাকুর পরিবার স্বদেশী এবং বয়কট আন্দোলনের সাথে কিভাবে যুক্ত ছিল সেই সম্পর্কে আমরা জীবন স্মৃতি থেকে জানতে পারি। অর্থাৎ ঠাকুর পরিবার ডাচলাই শিল্প, কাপড় শিল্পর সাথে নিজেদেরকে যুক্ত রেখেছিল এবং বাইরে থেকে দেখে মনে হয় যে এটা বা ঠাকুর পরিবার ছিল বিদেশি প্রভাবের অধীন, কিন্তু তা না। এই জীবন স্মৃতি যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাই যে তা স্বদেশী এবং বয়কট আন্দোলনের একটা বড় সমর্থক ছিল ঠাকুর পরিবার। এছাড়া লেখকের সঙ্গীত চর্চা ও কাব্য চর্চা সম্পর্কে আমরা জীবন স্মৃতি থেকে জানতে পারি। এরপরে আমরা দেখে নেব সরলা দেবী চৌধুরী রানীর লেখা জীবনের ঝরাপাতা। সরলা দেবী চৌধুরী রানী ছিলেন ঠাকুর পরিবারের সাথে যুক্ত সেই সময়কার একজন বিখ্যাত মহিলা। জীবনের ঝরাপাতা, জীবনের ঝরাপাতা। এর লেখিকা হলেন সরলা দেবী চৌধুরানী। তিনি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি ছিলেন এবং জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায়। সময়কাল 1944 থেকে 1945 সময়কালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং গ্রন্থ বা বই আকারে প্রকাশিত হয় 1975 খ্রিস্টাব্দে। 1975 খ্রিস্টাব্দে অর্থাৎ নারী বর্ষে। 1975 আমরা পড়েছিলাম যে নারী বর্ষ, সেই নারী বর্ষে গ্রন্থ আকারে প্রকাশিত হয় জীবনের ঝরাপাতা। এছাড়া লেখিকার যদি আমরা পরিচয় দেখতে চাই, সরলা দেবী চৌধুরী রানীর পরিচয়, তাহলে দেখতে পাই পিতা হলেন জানকীনাথ ঘোষাল, বিখ্যাত ঘোষাল পরিবারের সন্তান। নদিয়ার যে বিখ্যাত ঘোষাল পরিবার, নদিয়ার জয়রামপুরের ঘোষাল পরিবারের সন্তান ছিলেন জানকীনাথ ঘোষাল এবং মাতা স্বর্ণকুমারী দেবী। আর যদি শিক্ষা দেখি আমরা সরলা দেবী চৌধুরী রানীর শিক্ষা, তাহলে দেখতে পাই ইনি ছিলেন ইংরেজিতে স্নাতক, অর্থাৎ ইংরেজি নিয়ে তিনি বিএ এবং মাস্টার ডিগ্রি করেছিলেন। ইংরেজিতে স্নাতক এবং স্বর্ণপদক প্রাপক, অর্থাৎ পদ্মাবতী স্বর্ণপদক তিনি পেয়েছিলেন। এছাড়াও তিনি পত্রিকা হচ্ছেন ভারতী পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। ভারতী পত্রিকার সাথে যুক্ত ছিলেন দীর্ঘ 8 বছর ধরে এবং এই ভারতী পত্রিকায় তিনি ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত দেওয়ার জন্য
সে সময়কার বাঙালি যুব সমাজকে মৃত্যু চর্চায় আহ্বান জানিয়েছিলেন। মৃত্যু চর্চা অর্থাৎ দেশকে স্বাধীন করার জন্য যদি মৃত্যুকেও বরণ করে নিতে হয় তাও তিনি পিছপা হননি। এছাড়াও আমরা দেখেছি এখানে তিনি একটা বিখ্যাত প্রবন্ধ লিখেছিলেন, প্রবন্ধ, যার নাম বিদেশি ঘুষি বনাম দেশি কিল। অর্থাৎ ইউরোপীয়রা যদি কখনো আমাদের উপরে ঘুষি চালায় তাহলে আমরাও চুপচাপ তা সহ্য করে নেব না, দেশি কিলের কেমন জোর হয় তাও আমরা তাদেরকে বুঝিয়ে দেব। তাহলে আমরা কি দেখলাম, যে সরলা দেবী চৌধুরানীর লেখা হলো জীবনের ঝরাপাতা। এটা প্রকাশিত হয় দেশ পত্রিকায় 1944 এবং 1945 সময়কালে। বই আকারে প্রকাশিত হয় 1975 খ্রিস্টাব্দে বিশ্ব নারী বর্ষে। এবং এর পরিচয় হলেন পিতা জানকীনাথ ঘোষাল, মাতা স্বর্ণকুমারী দেবী। শিক্ষা ইংরেজিতে স্নাতক, পদ্মাবতী স্বর্ণপদক প্রাপক। এছাড়া পত্রিকা রয়েছেন, তিনি ভারতীয় পত্রিকার সাথে দীর্ঘ 8 বছর যুক্ত ছিলেন এবং বাঙালি জাতিকে মৃত্যু চর্চায় আহ্বান জানিয়েছিলেন, মৃত্যু চর্চায়। আর প্রবন্ধের মধ্যে দেখলাম তিনি এই ভারতী পত্রিকায় একখানা প্রবন্ধ লিখেন, যা হলো বিদেশি ঘুষি বনাম দেশি কিল। অর্থাৎ ইংরেজরা যদি আমাদের ঘুষি চালায় তাহলে তার পরিণামে আমরা তাদেরকে দেশি কিলের মজা কেমন হয় তা যেন বুঝিয়ে দিতে পারি। এরপরে আমরা দেখে নেব এর বিষয়বস্তু সম্পর্কে এবং ভারতের নারীদের উন্নয়নে সরলা দেবী কিরূপ প্রচেষ্টার সাথে যুক্ত ছিলেন। নারী কল্যাণে সরলা দেবী সবিশেষ ভূমিকা নিয়েছিলেন। যে সমস্ত কথাবার্তা আমরা তার লেখা জীবনের ঝরাপাতা থেকে জানতে পারি, যেমন তিনি বীরাষ্টমী ব্রত পালনের কথা বলেন মহিলাদিকে এবং মহারাষ্ট্রের শিবাজি উৎসবের অনুকরণে প্রতাপাদিত্য উৎসব চালু করেন। এছাড়াও উদয়াদিত্য উৎসবেরও প্রবর্তন করেন সরলা দেবী চৌধুরানী। এছাড়াও তিনি বেশ কিছু সংগঠনের সাথে যুক্ত ছিলেন। সংগঠন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের প্রতিষ্ঠাতা, লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন। এছাড়াও ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। আর আমরা যদি সরলা দেবীর সম্পর্কে আরো দুই একটা গ্রন্থ দেখতে চাই বা তার লেখা অন্যান্য বই, তাহলে দেখতে পাই নববর্ষের স্বপ্ন এবং শিবরাত্রির পূজা। এই দুখানা গ্রন্থের লেখক হলেন সরলা দেবী চৌধুরী রানী। আর বিষয়বস্তুর কথায় যদি যাই, জীবনের ঝরাপাতার বিষয়বস্তু কি ছিল, তাহলে আমরা ঠাকুর পরিবারের কথা জানতে পারি। এছাড়াও বঙ্কিমচন্দ্রের কথা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আনন্দমঠ যে সুরের কথা বা আনন্দমঠ গানের কথা, বঙ্কিমচন্দ্র বিবেকানন্দ সম্পর্কে জানতে পারি। সেই সময়ে কলকাতা ছিল পুণ্যভূমি। তার একদিকে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর অপর প্রান্তে জন্মগ্রহণ করেন বিশ্ববরণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আর দুজনকার বিভিন্ন ধরনের কার্যকলাপ সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরাপাতা। এছাড়াও
তিনি যে বঙ্কিমচন্দ্রের সাথে সাক্ষাৎকার লাভ করেন সে সম্পর্কেও আমরা জানতে পারি তার জীবনের ঝরাপাতা থেকে। এছাড়া তার লেখা যে নম হিন্দুস্তান 1901 খ্রিস্টাব্দে কলকাতা জাতীয় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে থাকি জীবনের ঝরাপাতা। সুতরাং দেখা যাচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা যথেষ্ট গুরুত্বের অংশীদার। এরপর আমরা আলোচনা করব চিঠিপত্র সম্পর্কে, অর্থাৎ ভারতীয় ইতিহাস চর্চার উপাদান হিসাবে চিঠিপত্রের কিরূপ গুরুত্ব রয়েছে। এর আগের দিন আমরা দেখছিলাম বিভিন্ন ধরনের সরকারি চিঠিপত্র, অর্থাৎ কার্জনের চিঠি, আরও অন্যান্য চিঠিপত্র কিভাবে আমাদের ভারতের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। ঠিক তেমনি যেমন সরকারি চিঠিপত্র থেকে আমরা ইতিহাস জানতে পারি, বেসরকারি চিঠিপত্র থেকেও বিভিন্ন ধরনের ঘটনাবলী আমরা জানতে পারি। আর সেই সকল চিঠির মধ্যে অন্যতম হলো নেহেরুর চিঠি। নেহেরুর চিঠি এই নেহেরুর চিঠি ছাড়াও আরো অনেক চিঠি রয়েছে, যেমন স্বামী বিবেকানন্দের লেখা চিঠিপত্র, বঙ্কিমচন্দ্র মহাশয়ের লেখা চিঠিপত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিপত্র প্রভৃতি চিঠিপত্র থেকে আমরা সমকালীন রাজনীতি, অর্থনীতি, সেই সময়কার সাংস্কৃতিক আচার আচরণ, বিভিন্ন ধরনের কথা আমরা জেনে থাকি। এখন আমাদের আলোচ্য বিষয় নেহেরুর চিঠি। এই নেহেরুর চিঠির যে ইংরেজি নাম তা হলো লেটার্স from a father to his daughter. এটা লেখা হয় এলাহাবাদ থেকে, লেখা হয়েছিল এলাহাবাদ থেকে মৌসুরিতে এলাহাবাদ থেকে মৌসুরিতে তার 10 বছরের কন্যা ইন্দিরাকে লেখেন। এবং যদি আমরা এর সংখ্যা দেখি তাহলে এর সংখ্যা ছিল 23টি। সংখ্যা ছিল 23টি। এটি প্রকাশিত হয় এলাহাবাদ ল জার্নাল প্রেস। এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। এর হিন্দি অনুবাদক হলেন বিখ্যাত হিন্দি ঔপন্যাসিক মুন্সি প্রেমচাঁদ। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এর হিন্দি অনুবাদ করেন, যার নাম পিতা কে পথ पुत्री की नाम। এছাড়াও এর বাংলা অনুবাদও রয়েছে। এর বাংলা অনুবাদ হলো কল্যাণীয়াসু ইন্দ্রু, যা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। এরপর আমরা এর বিষয়বস্তু সম্পর্কে জেনে নেব, অর্থাৎ নেহেরুর চিঠির বিষয়বস্তু কি ছিল। যদি আমরা এর বিষয়বস্তু সম্পর্কে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাই যে সমকালীন ইতিহাসের উপাদানে জীবনের ঝরাপাতার নেহেরুর চিঠির গুরুত্ব না থাকলেও সৃষ্টির ইতিহাসে নেহেরুর চিঠি একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। যেমন মানব সভ্যতার সৃষ্টি, লিপি আবিষ্কার, আগুনের ব্যবহার,
সভ্যতার বিবর্তন প্রভৃতি সম্পর্কে আমরা এই নেহেরুর চিঠিপত্র থেকে জানতে পারি। কারণ নেহেরু যখন এই চিঠিপত্রগুলি লেখেন তখন ইন্দিরার বয়স ছিল 10 বছর এবং তার শিশুসুলভ কৌতূহল মেটাতেই নেহেরু সেই চিঠিপত্রগুলো তাকে প্রেরণ করেন। সে কারণে একজন শিশুর মানব সমাজের সৃষ্টি কিভাবে হয়, লিপির আবিষ্কার, আগুনের আবিষ্কার, সভ্যতার বিবর্তন, বিভিন্ন ধরনের প্রশ্ন স্বাভাবিকভাবে শিশু মনে উপস্থিত হয় এবং সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই নেহেরু চিঠিপত্রগুলি প্রেরণ করেছিলেন। তাই আমরা দেখতে পাই যে এই সকল কথাবার্তা বা এই সকল ঘটনা কিভাবে মানব সভ্যতার বিবর্তন ঘটে সেই সম্পর্কে আমরা নেহেরুর চিঠিপত্র থেকে জানতে পারি। আর এর ঐতিহাসিক মূল্য যদি দেখতে যাই, ঐতিহাসিক মূল্য, তাহলে আমরা দেখতে পাই ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে পণ্ডিতজির কি ধরনের মানসিকতা ছিল বা তিনি কি রকম ভাবে নিজ দেশ এবং বিশ্ব সভ্যতাকে দেখতেন তার একটা প্রকৃষ্ট উদাহরণ হিসাবে আমরা নেহেরু চিঠিপত্রগুলো থেকে জানতে পারি। যেমন তিনি এই চিঠিতে উল্লেখ করেছেন বা ইন্দিরাকে তিনি বলেছেন, যদি আমরা প্রত্যেক দেশের ভালোটা নিতে থাকি এবং খারাপটা বর্জন করতে থাকি তাহলে এই বিশ্ব একদিন ভালোতে পরিপূর্ণ হয়ে উঠবে এবং আমরা সকলেই খুব ভালো হয়ে উঠব। এই কথা আমরা নেহেরুর চিঠি থেকে জানতে পারি। এছাড়া তিনি এখানে ক্ষমতা সম্পর্কে বলেছেন। ক্ষমতা, আমরা জানি বর্তমান দিনে ক্ষমতা লড়াই প্রতিটা মানুষই নিজের দিকে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে ফেলেছে এবং ক্ষমতা দখলের জন্য একে অন্যকে বিভিন্ন ধরনের আঘাত দিতেও প্রস্তুত হয়েছে। কিন্তু ক্ষমতার সংজ্ঞা হিসাবে পণ্ডিতজি এখানে বলেছেন, ক্ষমতা কোনো অধিকার নয়, ক্ষমতা কোনো অধিকার নয়, বিশেষ সুযোগ যা স্বার্থ ভুলে বুদ্ধিদীপ্তভাবে প্রয়োগ করতে হয়। অর্থাৎ আমার কাছে ক্ষমতা থাকার উদ্দেশ্য এই নয় যে তার আমি অসৎ ব্যবহার করব। এটা একটা বিশেষ সুযোগ যা স্বার্থ ভুলে বুদ্ধিদীপ্ত বা বুদ্ধির সহযোগে ব্যবহার করতে হয়। আমাদের আলোচ্য বিষয় এই পর্যন্তই ছিল। যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই সহযোগিতা করবেন, কারণ আপনাদের সহযোগিতাই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। নমস্কার।